দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা শহরের পাশ দিয়ে যে বয়ে যাওয়া তুলাতলা নদী। সেই তুলাতলা নদীর মধ্য থেকেই কিন্তু সরাসরি আজকের আমরা এই যে নদী, এই 500 বছরের পুরনো যে ইতিহাস এই নদীর, সেই ইতিহাস নিয়ে কিন্তু আজকের আমাদের জনকণ্ঠ ডিজিটালের পর্দায় আজকের যে অতিথি রয়েছেন, আগে প্রথমেই তার সাথে আমরা পরিচয় করে দিই। আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে কবি এস এম পলাশ। মূলত তিনি শুধু একজন কবি নয়, তিনি সাহিত্যিক, তিনি ইতিহাসবিদ এবং বিশেষ করে কিন্তু তিনি একজন গণমাধ্যম কর্মী। তিনি কিন্তু বাংলা টিভির একজন প্রতিনিধি, বাকেরগঞ্জ উপজেলার দায়িত্ব রয়েছেন এবং দীর্ঘদিন থেকেই কিন্তু তিনি গণমাধ্যমে কাজ করে। দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে আজকের আমাদের যে অতিথি এস এম পলাশ, তিনি কিন্তু তার শিক্ষা জীবন থেকেই বেশ কিছু বই লিখেছেন। তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি বই রয়েছে। বাকেরগঞ্জের ইতিহাস এবং রক্তচোষা সহ প্রায় 20 থেকে 25টি বই কিন্তু তিনি লিখেছেন। দর্শক, আর দেরি নয়, আমরা সরাসরি আমাদের যে অতিথি রয়েছে তার সাথে কথা বলবো। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনকণ্ঠ ডিজিটালকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানা এবং জানানোর জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো বাকেরগঞ্জের ইতিহাস বলতে গেলে সে এক দীর্ঘ ইতিহাস। আজ থেকে যদি আমরা 1000 বছর পিছনে চলে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে বাকেরগঞ্জ একসময় ছিল নদীমাতৃক একটি উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলে আসলে মানুষের বসতি তেমনটা ছিল না, মানে দলবদ্ধভাবে গোত্রে গোত্রে মানুষ বসবাস করত। সেখান থেকে এই নদী বেষ্টিত হওয়ার কারণে এই অঞ্চলে প্রচুর ধন সম্পদ ছিল, সেটা কৃষি ধন সম্পদ। আর এই কৃষি ধন সম্পদকে কেন্দ্র করেই এই অঞ্চলে মূলত বাণিজ্যিক নগরীগুলো গড়ে উঠেছে, যেমন আমাদের বরিশাল, ঝালকাঠি, খুলনা, এই পটুয়াখালী, বাকেরগঞ্জ। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কয়টি নাম বললাম, আমাদের বাকেরগঞ্জের বিস্তীর্ণতা এই এই কয়টি জেলা বা বিভাগীয় শহর সবগুলোই একসময় বাকেরগঞ্জের মধ্যে ছিল। সেই ঢাকার সুদূর ফরিদপুর পর্যন্ত, মাদারীপুর পর্যন্ত ঢাকার এই বাকেরগঞ্জের বিস্তীর্ণতা ছিল। এদিকে পটুয়াখালী, বরগুনা, এগুলো সবই কিন্তু আমাদের বাকেরগঞ্জ জেলার মধ্যে ছিল। তো বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠার আগে থেকেই কিন্তু এই অঞ্চলে একটি ইতিহাস ঐতিহ্য বা সেই তুর্কিস্তান থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ভারতের কিছু অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধর্মীয় যে ব্যক্তিবর্গ তারা আসছেন ধর্মপ্রচারের জন্য। এছাড়াও আসছেন বিভিন্ন ইতিহাস ঐতিহ্য, যে আমাদের এখন যা দেখতেছি এগুলা তারা ওই সময়ের কালেই আসছিল এই অঞ্চলে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে তুলাতলী নদী, এই তুলাতলী নদীটি একটি সাধারণ নদী নয়। যেমন বুড়িগঙ্গা নদীর একটি ইতিহাস রয়েছে, আজ থেকে সেই শত শত বছর আগে বুড়িগঙ্গা নদীর ইতিহাস, বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল আজকের আধুনিক ঢাকা। তেমনি তেমনি কিন্তু এই তুলাতলীর তীরেও কিন্তু গড়ে উঠতে পারত ঢাকার মতো কোনো এক মেগা সিটি। দুর্ভাগ্য আমাদের যে সেই জেলা শহর থেকে আমরা আজকে উপজেলা সীমাবদ্ধ হয়েছি। আর ঢাকার মতো হওয়ার পরিস্থিতিটা ছিল এই জন্য যে ঢাকায় যখন বিদেশি বণিকরা জাহাজ নিয়ে আসতো বুড়িগঙ্গার তীরে, ঠিক সেই সময় কিন্তু এই যে নদীতে আমরা যেখানে এখন বসে আছি, আজকে থেকে 500 বছর আগে, আজ থেকে 500-700 বছর আগে থেকে এখানে বিদেশি বণিকেরা তাদের বাণিজ্য তরী নিয়ে সেই সুদূর চীন থেকেও কিন্তু এখানে আসতো, মগ পর্তুগিজরা আসতো, বিভিন্ন দেশ থেকে আসতো এখানে তাদের বাণিজ্য তরী নিয়ে বাণিজ্যের জন্য। এমনকি আমরা যে আমাদের মা বোন বা আমাদের দাদা দাদির কাছে, নানা নানির কাছে কাবলিওয়ালাদের গল্প শুনতাম, তারাও কিন্তু এই নদী পথে আসতো। তো আসার পরে এখানেই তাদের বাণিজ্য তরী ভিড়াতো এবং মাসের পর মাস তারা থাকতো। থাকার পর তারা যে পণ্যগুলো নিয়ে আসতো সেগুলো আমাদের গ্রামগঞ্জে এই নিচু শ্রেণীর যারা দারিদ্র মানুষ ছিল তাদের কাছে বিক্রি করত। বিনিময়ে তাদের এই দারিদ্রতাকে পুঁজি করে তারা ভয়ভীতি দেখিয়ে, তারা তো এক প্রকার জলদস্যুই ছিল, ভয়ভীতি দেখিয়ে আমাদের মূল্যবান সম্পদগুলো তারা ছিনিয়ে নিয়ে যেত। ছিনিয়ে মানে নাম মাত্রে তাদেরকে মূল্য দিয়ে নিয়ে যেত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো এই যে আমাদের রত্নগুলোকে তারা শত শত বছর ধরে নিয়ে গেছে আর বিনিময়ে তাদের কিছু পণ্য আমাদেরকে দিয়ে গেছে, যার কারণে এই বাকেরগঞ্জের ইতিহাস একটু অন্য রকমের। কারণ আমাদের দেশে আমরা অনেক কিছুই দেখে থাকি, যেমন আমরা বিলেতি গাব বলে থাকি। এই বিলেতি গাব মানে বিলেত থেকে আসা গাব। আমাদের বিলেতি আমরা, আমাদের দেশি একটা আমরা আছে সেটা ছোট, আর বিলেতি বলতে বিলেত থেকে যে জিনিসটা এসেছে। তো সেই বিলেত থেকে আসার যে জিনিস, সেটা ওই তারাই বিভিন্ন সময় নিয়ে এসেছে। এই যে আমাদের টগর ফুল, এই টগরও কিন্তু বিদেশি বণিকরা তারা এদেশের সৌন্দর্যের জন্য নিয়ে এসেছে।
এই যে গোলাপ ফুল, এটাও কিন্তু আমাদের দেশের না, এটা কিন্তু তারা বিভিন্ন সময় নিয়ে এসছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে জানতে চেয়েছি যে মগের মুল্লুক যে একটি কথা আছে, বাংলা প্রথা রয়েছে যে মগের মুল্লুক, এই মগের মুল্লুকের পিছনের ইতিহাসটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। মগের মুল্লুকটা বলতে হচ্ছে কি, মগ পর্তুগিজ বা মগ জলদস্যুরা তারা আসতো বিভিন্ন সময় সমুদ্র পথে তাদের জাহাজ নিয়ে। তো আসার পরে তাদের মধ্যে ভালো মন্দও ছিল, তবে মন্দের সংখ্যাটাই বেশি ছিল। ওরা ছিল দস্যু এবং ডাকাত। ওরা আসতো, মনে করেন এই গ্রামে এখানে জাহাজ নোঙ্গর করতো, যে গ্রামে জাহাজ নোঙ্গর করতো ওই গ্রাম ছাড়া হয়ে যেত টোটাল মানুষ তাদের আতঙ্কে। গ্রাম ছাড়া হয়ে যাওয়ার পর ওরা যে গ্রামে হানা দিত সেখানে নারী পুরুষ শিশু তাদেরকে নির্মম ভাবে নির্যাতন করত, তাদের ধন সম্পদ, তাদের ধান শস্য সবকিছু লুটপাট করে নিয়ে যেত। এবং আমাদের এই অঞ্চলে একটি দাসের হাট নামে একটি স্থান রয়েছে, সেখানে তারা মানুষকে ধরে নিয়ে যেত এবং ধরে নিয়ে গিয়ে তাদের জাহাজের নিচে এই যে হাতের তালু ছিদ্র করতো, ছিদ্র করে তার ভিতরে বেত ঢুকিয়ে দিয়ে তারপর বেঁধে রাখতো। বেঁধে রেখে পশু পাখিকে যেভাবে খাবার ছিটিয়ে দেওয়া হয় নৌকা বা জাহাজের তলে, সেরকমের ওই যে শস্য ধান গম ছিটিয়ে দিত, এগুলো খেয়ে কোনো মতে জীবন তারা ধারণ করত। আর এই মানুষকে নিয়ে তারা কৃতদাস হিসাবে বিদেশে বিক্রি করত এবং অনেক দামে বিক্রি করত। আর ওই সময় একটি নিষ্ঠুর প্রথা ছিল, কোনো বাড়ি থেকে যদি মগ হেঁটেও যেত তাহলে ওই বাড়ির মেয়েও বিয়ে করতো না। মানে মগ এমনই একটা কলঙ্কিত অধ্যায় ছিল। তো সেই মগ পর্তুগিজকে আমাদের আগাবাকের শায়েস্তা খান এর আমলে এবং আমাদের নিয়ামতির এই যে নিয়ামতুল্লাহ যার নামে নিয়ামতি, এরা বেশ কিছুজন ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার পরে মগদস্যুদের উপক্রম থেকে এই অঞ্চলের মানুষ বেঁচে যায়। পরবর্তীতে আগা বাকের খা এই বাকেরগঞ্জকে প্রতিষ্ঠা করেন তার নিজের নাম অনুসারে। তারপর থেকে ব্রিটিশ এটাকে একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠা করে। আর এক সময় আমাদের জেলার কার্যক্রম এখানে ছিল এবং বরিশালেও ছিল। তো বরিশালের নদ নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণে, চর হওয়ার কারণে, এখান থেকে যাতায়াতে সমস্যা হওয়ার কারণে জেলার সদর দপ্তরটি বরিশালে হস্তান্তর করা হয় এবং সেটি 1991 সাল পর্যন্ত সেখানে ছিল। দুর্ভাগ্যজনিত কারণে আমাদের সেই জেলা থেকে আমাদের নামটি মুছে দিয়ে আমাদেরকে বাকেরগঞ্জ উপজেলার মধ্যে সীমাবদ্ধ করা হয়। এখন সময়ের দাবি, আমাদের বাকেরগঞ্জ যেহেতু বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তর একটি উপজেলা, 14টি ইউনিয়ন নিয়ে 4.5 লক্ষ মানুষের বসবাস এবং এখানে মৎস্য সম্পদ কৃষি সম্পদে ভরপুর। এছাড়াও এখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিশেষ করে প্রবাসী যে রেমিটেন্স, সেটাও একটা বিশাল পরিমাণে আসে। আর আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে যে ইলিশ উৎপাদন হয় এবং বরিশালের বাকেরগঞ্জে 10টি নদী রয়েছে, এই 10টি নদী থেকে সেই ইলিশের একটি বিশাল অংশ কিন্তু এখানে আসে। একসময় এই অঞ্চলে বালাম চালের বেশ সুনাম ছিল। সব সুনামকে আমরা পিছনে ফেলে মাটি চাপা দিয়ে আমাদেরকে একটি সামান্য উপজেলায় সীমাবদ্ধ করা হয়েছে। আমি একজন লেখক হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমার দাবি, আমাদের সেই সাবেক জেলাটি ফিরিয়ে দিয়ে আমাদের পুরনো ঐতিহ্য নিয়ে যেন আমরা বুক ফুলিয়ে আবার বাঁচতে পারি, বলতে পারি বাকেরগঞ্জ আমার জেলা। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কবি, সাহিত্যিক এবং ইতিহাসবিদ এস এম পলাশ আপনাকে। দর্শক, এতক্ষণ কিন্তু আমরা যে আমাদের যে ইতিহাসবিদ এস এম পলাশ রয়েছেন তার কাছ থেকে বাকেরগঞ্জের যে সংক্ষিপ্ত ইতিহাস সেটি কিন্তু শুনলাম এবং এই যে তুলাতলে যে নদীটি, আমরা যে নদীর উপর এখন রয়েছি, এই তুলাতল নদীর যে ইতিহাস সেটিও কিন্তু সংক্ষেপে তিনি আজকের শুধু দেশে নয় বিদেশের দর্শকদেরও শুনিয়েছেন। এজন্য তাকে আমাদের জনকণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগত জানিয়ে শেষ করছি। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।